কল্পনা করুন ভোরের আলো ফোঁটার আগে নদীর ঘাট, হিমেল হাওয়া, লক্ষ লক্ষ প্রদীপের আলো, ধূপের গন্ধ আর জলের মধ্যে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ব্রতী। তাদের একটাই অপেক্ষা, কখন সূর্যদেব দেখা দেবেন। এটা শুধু একটা উৎসবের ছবি নয়, এটা হলো আস্থা, ভক্তি আর কঠোর তপস্যার এক জীবন্ত রূপ। এটাই ছট পূজা। নমস্কার বন্ধুরা, আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন এক উৎসব নিয়ে যার রীতিনীতি, নিষ্ঠা এবং আধ্যাত্মিকতা আমাদের অবাক করে দেয়। আমরা কথা বলছি ছট পূজা বা ছঠি মাইয়ার পূজা নিয়ে। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে এর উৎপত্তি হলেও আজ সারা বিশ্বে যেখানেই এই অঞ্চলের মানুষরা থাকেন সেখানেই এই মহাপর্ব অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। তো প্রশ্ন হলো, ছট পূজা ঠিক কি এবং কেন এটি অন্য সব উৎসবের থেকে আলাদা? প্রথমত, এটি সম্পূর্ণরূপে প্রকৃতির উপাসনা। এখানে কোনো মূর্তি পূজা করা হয় না। সরাসরি সূর্যদেব এবং তার বোন উষা অর্থাৎ ছঠি মাইয়াকে অর্ঘ্য দেওয়া হয়। সূর্য, যিনি আমাদের প্রাণের উৎস, তার প্রতি কৃতজ্ঞতা জানানোই এই পূজার মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, এর কঠোর নিয়ম। এই পূজায় ৩৬ ঘণ্টার এক নির্জলা উপবাস থাকে, যা এই উৎসবকে অন্যতম কঠিন এক ব্রত হিসেবে পরিচিত করে। চলুন আজ আমরা এই মহাপর্বের ৪ দিনের যাত্রায় সামিল হই এবং এর প্রতিটি দিককে কাছ থেকে জানার চেষ্টা করি। ছট পূজার এই মহাযজ্ঞ চলে মোট ৪ দিন ধরে। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য এবং নিয়ম আছে। প্রথম দিনকে বলা হয় নহায় খায়, যার অর্থ হল স্নান করে খাওয়া। এই দিনে ব্রতীরা, যারা উপবাস করেন, পবিত্র নদী বা পুকুরে স্নান করেন। এরপর তারা সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। মূলত অড়হর ডাল, চালের ভাত এবং লাউ বা কদুর সবজি খাওয়া হয়। এই খাবারটি মাটির উনুনে এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয়। এই দিনের পর থেকেই ব্রতীর ঘরে পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার নিষিদ্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনটি হল খরনা, একে লোহান্ডাও বলা হয়। এই দিন ব্রতীরা সারাদিন উপবাস রাখেন এবং সন্ধ্যায় সূর্য ডোবার পর পূজা করেন। এরপর তারা গুড় দিয়ে তৈরি ক্ষীর বা রসিয়া এবং রুটি খান। এই প্রসাদটি প্রথমে ছট্টি মাইয়াকে নিবেদন করা হয়। এরপর ব্রতী নিজে সেই প্রসাদ গ্রহণ করেন এবং পরিবারের বাকি সদস্যদের মধ্যে বিতরণ করেন। এই প্রসাদ খাওয়ার পরেই শুরু হয় সেই ঐতিহাসিক ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস। এখন আমরা চলে এসেছি ছট পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিনে। তৃতীয় দিন অর্থাৎ কার্তিক শুক্লা ষষ্ঠীর সন্ধ্যায় দেওয়া হয় সন্ধ্যা অর্ঘ্য। এই দিন ব্রতীরা এবং তাদের পরিবারের সবাই মিলে নদীর ঘাটে যান। বাঁশের ডালিতে, যাকে স্যুপ বা ডালা বলা হয়, ফল, ঠেকুয়া, গমের আটা ও গুড় দিয়ে তৈরি বিশেষ মিষ্টি, আখ, নারকেল, কলা এবং অন্যান্য পূজার সামগ্রী সাজিয়ে নিয়ে যাওয়া হয়। সূর্যাস্তের সময়ে ব্রতীরা কোমর জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে দুধ এবং জলের অর্ঘ্য দেন। চারপাশের পরিবেশ তখন এক অদ্ভুত মায়াবী রূপ নেয়। একদিকে মন্ত্রোচ্চারণ, অন্যদিকে ছট পূজার লোকগান, আর লক্ষ লক্ষ প্রদীপের আলোয় নদীর ঘাট যেন স্বর্গে পরিণত হয়। চতুর্থ এবং শেষ দিন হল উষা অর্ঘ্য। এই দিন ব্রতীরা সূর্যোদয়ের আগেই আবার নদীর ঘাটে পৌঁছে যান। তারা ভোরের আলো ফোটার অপেক্ষায় জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন, আর তারপর যখন পূর্ব আকাশে সূর্যদেবের প্রথম রশ্মি দেখা যায়, তখন তারা উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন। এই অর্ঘ্য দেওয়ার মাধ্যমেই পূজার সমাপ্তি হয় এবং ব্রতীরা তাদের ৩৬ ঘণ্টার কঠিন উপবাস ভাঙেন। উপবাস ভাঙার পর ঘাটে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ পাওয়ার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। বিশ্বাস করা হয় এই প্রসাদ অত্যন্ত পবিত্র। ছট পূজার সূচনা কোনো একক ঘটনা নয়, বরং এটি বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাথে জড়িত। ১. মাতা সীতা, রামায়ণ। বিশ্বাস করা হয় বনবাস থেকে অযোধ্যায় ফেরার পর মাতা সীতা মুদগল ঋষির আদেশে কার্তিক শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবের উপাসনা করেন। এই পূজার ফলেই তিনি লব ও কুশকে পুত্ররূপে লাভ করেন। ২. দ্রৌপদী, মহাভারত। বনবাসকালে পাণ্ডবরা সব হারিয়ে সংকটে পড়লে দ্রৌপদী ৩৬ ঘণ্টার কঠোর নির্জলা উপবাস রেখে সূর্যদেবের আরাধনা করেন। এতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাদের হারানো রাজত্ব ফিরিয়ে দেন। ৩. সূর্যপুত্র কর্ণ, মহাভারত।
কর্ণের সূর্য উপাসনার পদ্ধতি ছট পূজার ভিত্তি স্থাপন করেছিল বলে মনে করা হয়। তিনি প্রতিদিন কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দিতেন। 4. রাজা প্রিয়ব্রত পুরাণ। নিঃসন্তান রাজা প্রিয়ব্রত ছোটি মাইয়া এর নির্দেশে কার্তিক শুক্ল ষষ্ঠীতে তার পূজা করেন, যার ফলে তিনি এক তেজস্বী পুত্র সন্তান লাভ করেন। ছট পূজা শুধু কিছু রীতিনীতি নয়, এর পেছনে রয়েছে গভীর তাৎপর্য। প্রকৃতির উপাসনা এটি এমন এক উৎসব যা আমাদের সরাসরি প্রকৃতির সাথে যুক্ত করে। সূর্য ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব, তাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোই এর মূল উদ্দেশ্য। সামাজিক সম্প্রীতি এই উৎসবে জাত পাত ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না, সবাই একসাথে নদীর ঘাটে পূজা করেন। প্রসাদে সকলের মধ্যে ভাগ করে নেওয়া হয়। বৈজ্ঞানিক দিক কিছু বিশেষজ্ঞ মনে করেন এই পূজার কিছু বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি আমাদের শরীরের জন্য উপকারী। জলের মধ্যে দাঁড়িয়ে অর্ঘ্য দেওয়ার ফলে শরীর এক প্রকার প্রাকৃতিক শক্তি লাভ করে। নারীর ক্ষমতায়ন ছট পূজার ব্রত বেশিরভাগ মহিলারাই পালন করেন। তাদের এই কঠোর তপস্যা এবং নিষ্ঠা পরিবারের মঙ্গল কামনার প্রতীক। তাহলে বন্ধুরা, এটাই হলো ছট মহাপর্বের এক ঝলক। এটি শুধু একটি পূজা নয়, এটি ধৈর্য, ত্যাগ, ভক্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য মিশ্রণ। 36 ঘণ্টার নির্জলা উপবাস রেখে শুধুমাত্র নিজের পরিবার নয়, সমগ্র জগতের কল্যাণের জন্য প্রার্থনা করা হয় এই উৎসবে। আপনারা যদি কখনো ছট পূজা চাক্ষুষ করে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি না দেখে থাকেন, আমি অনুরোধ করব জীবনে একবার অন্তত এই আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে সবাই এই মহাপর্ব সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আগামী দিনেও এমন আকর্ষণীয় ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।